আর আমার কাছে সবচেয়ে বেশি প্রায়োরিটি পায় সেটা হচ্ছে আমার সন্তানরা। তারপরেও যদি সে ভুল করে তাহলে আমার কিছুই করার নেই। মানে এটা হচ্ছে আমার পরিশ্রম, আমার কষ্ট। মারা তো এগুলোই করে, তাই না? বাবারা কি এগুলো করে? করে না। আপুরা, তোমরা কি লাইক করেছো? নাকি চুপটি করে বসে আমার কথাগুলো শুনতেছে মন দিয়ে? প্লিজ আপুরা লাইক করে দিও। সবচেয়ে বেশি খারাপ লেগেছে ওই জায়গায় সব কিছু আমাকেই করতে হয়। আরে বাবা, আমি তো মানুষ, আমারও তো জীবন আছে। একটা আপু আমাকে কমার্সে বলেছিল তারও নাকি 6 মাস বা 7 মাস চলতেছে, তো বাচ্চার মুভমেন্ট কেমন পাই। আসলে নিজের ইচ্ছা নিজেকেই পূরণ করতে হয়। অন্যের উপর ভরসা করে থাকলে এই অবস্থাই হয়। হয় ওই জিনিসটা পাওয়া হয় না, আর পাওয়া হলেও অনেক দেরি হয়ে যায়। আসসালামু আলাইকুম। আমার চ্যানেল এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশ এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। বহুদিন পরে নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। এখন সকালবেলা লুডুস রান্না করতেছি। আসলে এগুলাই খাওয়া হয়, লুডুস কিংবা পাউরুটি বা বেশি হলে শ্যামাই, এর বেশি কিছু কিন্তু খাওয়া হয় না। তো এগুলো খেয়েই সকালে নাস্তা ডিম পাক করতেছি। এর থেকে বেশি কিছু করতে পারি না। ইচ্ছা থাকে যে আমি সকালবেলা রুটি বানাবো, কিন্তু সেই সময়টা হয় না বা সেরকম এনার্জিও থাকে না। রুটি বানাতে গেলে তো আর কম বানানো হয় না, অনেকগুলো বানাতে হয়। তো এগুলো আর বানাতে পারি না আমি। তাছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে ক্রেভিংসটা নাই। রুটি খাওয়ার ক্রেভিংসটা সেভাবে হয় না। যদি হতো তাহলে দেখতো যে প্রতিদিন আমি রুটি বানাতাম। তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি আমার থার্ড প্রেগনেন্সিতে প্রতিদিন রুটি বানিয়েছিলাম। দীর্ঘ 8 মাস আমি রুটি বানিয়ে খাওয়াইছি সবাইকে। কিন্তু সেটা অনেকেরই মনে নেই, বিশেষ করে আমার হাজব্যান্ডের মনে নেই। উনি সব ভুলে গিয়েছেন। ওনার ভাষ্য মতে আমি ওনাকে কোনোদিনই রুটি বানিয়ে খাওয়াইনি। যাই হোক, আমি না পারলে আর কি করা আছে বলো? সবার আগে আমার শরীর, তারপরে হচ্ছে অন্য কিছু। আর আমার কাছে সবচেয়ে বেশি প্রায়োরিটি পায় সেটা হচ্ছে আমার সন্তানরা। আমার সন্তানরা যদি কোনো খাবার খাওয়ার জন্য আমাকে জোর করে বা একটু বলে, তো আমি সেটা করার চেষ্টা করি, না হলে করি না। আর তাছাড়া ওরা কখনো সেটা বলে না, ওরা কখনো বলে না যে আম্মু রুটি খাবো। যদি আমি বলি এই রুটি খাবা, বলে হ্যাঁ রুটি খাবো। তারপর আম্মু যখন বলি যে আমার অনেক কষ্ট হয়, রুটি বানাতে পারি না, অনেক বেশি খারাপ লাগে, অনেক ঘেমে যায়, অনেক অস্থির লাগে, তখন বলে থাক লাগবে না তোমার রুটি বানানো, তুমি তোমার শরীর দিকে খেয়াল রাখো, তুমি অনেক কিছু বানিয়ে দাও। মানে আমার সন্তান আসলে খাবার নিয়ে আমার সাথে খুব বেশি জ্বালায় পড়ে না। তবে ওরা খাবারটা খুব সহজে খায় না। যে খাবারটা দেই না কেন সে খাবারটা খেতে অনেক সময় লাগে। তবে হ্যাঁ, একটু ভিন্ন খাবার দিলে তখন সেটা আবার ওরা আগ্রহ করে খায়। সবসময় তো আর ভিন্ন খাবার দেওয়া সম্ভব হয় না। এনার্জি লাগে, টাকা পয়সাও লাগে। তো সেই ক্ষেত্রে ওদের খাবার প্রতি অনীহা থেকেই যায়। ফাইনালি জায়ান্ট সেটআপ পরীক্ষা শেষ হলো। অনেক কষ্ট করে ওদেরকে পড়িয়ে তারপর পরীক্ষা দেওয়াইছি। জানি না কি করে। আমি শুধু এটুকুই চাই আমার মেয়ে সারা যাতে ভালো করে। জায়ান্ট তো ভালো করবেই, কিন্তু সারা যাতে একটু ভালো করে। ওর পরীক্ষা খাতা যেন লেখা থাকে। আই মিন ও যাতে একটু মার্ক পায়, মানে কম হলেও সে যাতে পায়। আগের মতো যেন মার্ক না পায়, 0 0 মার্ক যেন না পায়। তো এটা নিয়ে আমি খুব টেনশনে আছি। আগের মতো মার্ক সে পাবে না, এবারে পরীক্ষায় সে মার্ক পাবে, ভালোই মার্ক পাবে। মানে খুব ভালো না পারলেও মোটামুটি মার্ক পাবে সে, এটাই আমি আশা করতে পারি। তবে ইংলিশ পরীক্ষায় সে মার্ক পাবে না, ইংলিশ পরীক্ষায় সে অনেক খারাপ করেছে। মানে আমি ওকে সবই শিখেছিলাম, বাট সে ভুল করে দিয়ে আসছে। এখন আমার কী করা আছে বলো? আমি আমার সাধ্য অনুযায়ী, সাধ্য থেকে বাইরে গিয়েও আমি ওদেরকে পড়ানোর চেষ্টা করি, ওকে পড়ে সব কিছু শিখিয়ে দেওয়ার চেষ্টা করি। ইভেন আমার পরীক্ষাও নিয়ে সব কিছু বুঝিয়ে দিয়েছি। তারপরেও যদি সে ভুল করে তাহলে আমরা কিছুই করার নেই। চ্যানেলের কাজটাও করতে পারিনি, কোনো রকমে রান্না করেছি আর ওদেরকে পড়িয়েছি। দিন রাত পরিশ্রম করেছি ওদের সাথে। ওরা যেমন পড়েছে আমিও পরিশ্রম করেছি। খাতায় লেখা দিয়েছি, ওদের পড়া নিয়েছি, পরীক্ষা নিয়েছি, ওদেরকে পড়া সব কমপ্লিট করিয়েছি। তো অনেক পরিশ্রম করেছি। রাতের বেলা বাবার বাসায় এসেছে, আসার পর শুরু করেছে, হ্যাঁ তুমি এখনও কী পড়াও, সারাদিন কী পড়াও, এত কিসের পড়া। অনেক চিজিলি করেছে। উনি আসার পর তো বাচ্চাদেরকে পড়তেই দেয়নি। ইভেন সকালবেলা বাচ্চাদেরকে ঘুম থেকে উঠিয়ে পড়াই না, তখন উনি চেঁচিলি করেন। 9টা বাজে পাগল হয়ে যান, চেঁচিয়ে শুরু করে দেন, হ্যাঁ বাচ্চাদেরকে খাওয়া নেই, এখনও রেডি করো নেই, কখন যাবে ভয় দিতে। মানে উনি তো নিয়ে যান। তো অনেক চেঁচিলি করেন। তারপরে আমি সব কিছু অগ্রাহ্য করে বাচ্চাদেরকে পড়াটা কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করি। উনি বকাবকি করলেও ফাঁকে ফাঁকে বাচ্চাদেরকে পড়াই, দেখাই দিই যে এইভাবে করলে বা এইভাবে করলে বা ভুল যাতে না হয়। মানে এটা হচ্ছে আমার পরিশ্রম, আমার কষ্ট। মারা তো এগুলোই করে, তাই না? বাবারা কি এগুলো করে? করে না। অথচ আমি যে কষ্ট করে পরিশ্রম করি তার কোনো মূল্যই আমি পাই না। বাইরে আমি স্টুডেন্ট পড়ালে বহুত টাকা পেতাম, বহুত কিছু পেতাম, সম্মানও পেতাম, টাকাও পেতাম, ভালোবাসাও পেতাম। বাট আমি এখানে কিছুই পাই না। যাক, আমি কোনো কিছু পাওয়ার জন্য করি না। আমার সন্তানরা পড়াশোনা করে মানুষ হোক, এটাই আমি চাই।
20 টাকা দিয়ে কামরাঙা কিনেছিলাম। স্কুল ছুটির পরে দেখলাম যে কামরাঙা বিক্রি করতেছে, তো আমি কয়েকদিন ধরে কামরাঙা খুঁজতেছিলাম যে কামরাঙা পেলে কামরাঙা কিনে নিব। সেদিন যে কামরাঙা খেয়েছিলাম খেতে খুব ভালো লেগেছিল, তো 20 টাকা দিয়ে নিয়েছিলাম, যদি খেতে ভালো না লাগে। গতবারে মরিচটা একটু কম হয়েছিল, এই কারণে এবারে মরিচটা বেশি করে দিয়েছিলাম, মরিচটা একটু বেশি হয়ে গিয়েছিল। বাচ্চাদের খেতে অনেক কষ্ট হয়েছিল, ইভেন আমার কাছেও একটু ঝাল লেগেছিল। পরে ভাবলাম মরিচটা কম দেওয়ার দরকার ছিল, বাচ্চারা একটু মজা করে খেতে পারতো, আমার কাছেও ভালো লাগতো বেশি। কী আর করার, মরিচ দেওয়া হয়ে গিয়েছে, খাওয়া হয়ে গেছে, এখন আর এসে বলে তো লাভ নাই। আপুরা, তোমরা কি লাইক করেছো নাকি চুপটি করে বসে আমার কথাগুলো শুনতেছে মন দিয়ে? প্লিজ আপুরা লাইক করে দিও, লাইক করে দিলে কাজ করতে অনেক গুণ বেড়ে যায়। আর যদি খুবই ভালো থাকে তাহলে আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আপন করে নিও। ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে একটা কমেন্টস করে দিও, তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে, তাই অবশ্যই 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 কমেন্টস করবে, ভুলে যেও না কিন্তু। ওই দেখো জায়ান কীভাবে খাচ্ছে, ঝাল খেতে পারে না তারপরে ঝাল খাচ্ছে। আমি যে এতগুলো মরিচ দিয়ে লুডস রান্না করি, এগুলো কিন্তু বাচ্চারা খেয়ে অবস্থা হয়ে গিয়েছে। যদিও ওরা মরিচ খায় না, তারপর ওরা লুডসটা খায়। আগে তো লুডসটা খেতে গেলে অনেক চেঁচিড়ি করতো, খেতে যেতেন না, কিন্তু এখন খায়। এখন ওরাই বলে যে আম্মু মরিচ দিয়ে লুডস বানিয়ে দাও, খাবো। আমি এখন থেকে কন্টিনিউ ভিডিও আপলোড করার চেষ্টা করব, যেহেতু বাচ্চাদের পরীক্ষা শেষ। তবে প্রতিদিন ভিডিও আপলোড করতে পারবো না, আমি ঠিক করেছি বাচ্চাদেরকে প্রতিদিনের পড়া প্রতিদিন কমপ্লিট করিয়ে দিব। এবার আমি অনেক ভুগেছি, বিশেষ করে সায়রাকে নিয়ে, জায়ানকে নিয়েও ভুগেছি। জায়ানরা সব পড়া কমপ্লিট করাতে পারেনি, পরীক্ষার আগের দিন কি আর সব পড়া পড়ানো যায়? ইংলিশটা যাও কমপ্লিট করাতে পেরেছি পরীক্ষা কয়েকদিন আগে, কিন্তু অঙ্কটা কমপ্লিট করাতে পারিনি, অঙ্কটা করাতেই পারিনি। অঙ্ক ওটি পিছিয়ে রয়ে গিয়েছিল, যার কারণে অনেক সমস্যা হয়ে গিয়েছিল অঙ্কটা করাতে। তারপরেও করিয়েছিলাম, কিন্তু ফলাফল খুব বেশি ভালো হয়নি। পরীক্ষা হলে সে অঙ্ক ভুল করে দিয়ে এসেছে। সবচেয়ে বেশি খারাপ লেগেছে ওই জায়গায় যখন সে 8-এর জায়গায় 9 ঘর নামতে লেগেছে, এই জিনিসটা খুবই খারাপ লেগেছে আমার কাছে। সকালবেলা পরীক্ষা নিলাম, ওকে 9 নামতে লিখিয়েছিলাম, বললাম যে পরীক্ষা যা আসবে তাই লিখবে। আসলে ওরকম ভুল করে না, মানে ওর শরীর খারাপ ছিল, তো জ্বর ছিল, ওর কাশি ছিল, ঠান্ডা সমস্যা ছিল, এই কারণে হয়তো বা সে ভুলটা করে দিয়েছে। পরীক্ষার আগে কথার অঙ্কগুলো ভালোভাবে করাতে পারেনি, যার কারণে পরীক্ষার সময় সেটা ফল দেখা গেল। পরীক্ষার সময় সে কথার অঙ্কে একটু ভুল করেছে, তারপরে আরও শূন্যস্থান পূরণ আছে, সেখানেও একটু ভুল করেছে। তো এটা আসলে আমার কারণে হয়েছে। আমি যদি ওকে পরীক্ষার আগে পড়াতাম তাহলে এরকম সমস্যা হতো না। আসলে আমি না বসালে না ও বসে না, পড়তে বসে না। ও কেন, কেউই পড়তে বসে না, আমাকে ওদেরকে নিয়ে বসতে হয়। আমি যেটু ঘুমাবো, রেস্ট নেবো, সেই সুযোগটাও পাই না। আমি একটু ঘুমালে ওরা পড়ে না, দুষ্টামি করে খেলাধুলা করে। কী করবো বলো, সব কিছু আমাকেই করতে হয়। আরে বাবা, আমি তো মানুষ, আমার তো জীবন আছে, সব কিছুকে আমি একা করতে পারি বলো? তারপরেও করার চেষ্টা করি। তাও আবার আমি প্রেগনেন্ট অবস্থায় কাজকর্ম করতে অনেক কষ্ট হয়ে যায়। তোমরা তো জানোই যে আমার খাওয়ার সমস্যা অনেক বেশি। কোনো খাবার খাওয়ার পরপরই আমার পটি হয়ে যায়, মানে খাওয়ার কিছুক্ষণ পরপরই পটি হয়ে যায়, বুঝছো? তারপরে মনে করো যে পেট জ্বালাপোড়া করে, মাথা ঘুরায়, শরীর খারাপ লাগে, তখন একটু ঘুমাতে হয়, না ঘুমালে শরীরটা আরও বেশি খারাপ লাগে। মানে আমি যতবারই খাবো ততবারই আমার সমস্যা হবে, ততবারই আমার পটি হবে। যাই খাই না কেন, ভালো খাবার খেলে পটিটা ভালো হবে, মানে কষ্ট হবে না। আর যদি একটু অন্যরকম খাবার খাই তাহলে পটি করতে অনেক কষ্ট হয়ে যায়, মানে এটা আমার হবেই। আবার যদি পটি না হয় তাহলে তো অবস্থা আরও বেশি খারাপ হয়ে যায়, পেট শক্ত হয়ে যায়, ফুলে যায়, অনেক বেশি অস্থির লাগে, হাঁটতে পারি না, কোনো কাজ করতে পারি না, পেটটা প্রচুর শক্ত হয়ে থাকে, মানে চলাফেরা করতে কষ্ট হয়, শ্বাসকষ্ট হয়ে যায়। একবার এরকম হয়েছিল যে আমি পেট ভর্তি করে কাঁঠাল খেয়েছিলাম, কাঁঠাল খাওয়ার পর তো অনেক ভালো লেগেছিলো, কাঁঠালটা ক্রেভিংসটা আমার অনেক বেশি। তো খাওয়ার পরে দেখলাম ভালো লাগতেছিলো, তো পটি হয়নি। কিছুক্ষণ পরে না পেটটা শক্ত হয়ে গেছে, ফুলে গেছে, এমন লাগতেছে কেন, অস্থির লাগতেছে। মানে আমি যে রাতেরবেলা খাবার খাবো সেটা আমি খেতে পারিনি, খাবার নিয়ে খেতে পারিনি, মনে হয়েছে কি পেটে ভরে গিয়েছে, সেই খাবারটাও খেতে পারিনি। তারপরে তো অনেক বেশি খারাপ লাগা, রাতে ঘুমাতেও পারিনি, অস্থির লাগছে, মানে খুব অস্বস্তি লেগেছিল, শ্বাসকষ্ট হয়েছিল অনেক। সকালবেলা পটি করার পরে সব ঠিক, তখন আর কোনো সমস্যা হয়নি। তাই এখন মনে হয় পটি হওয়াটাই ভালো, অ্যাটলিস্ট সেই কষ্টটা তো হয় না, সেরকম কষ্ট তো করতে হয় না। পটি না হলে অনেক বেশি কষ্ট হয়। প্রেগনেন্সিতে অনেকের কনস্টিপেশনের সমস্যা থাকে, সেই সমস্যাটা হলে অনেক বেশি কষ্ট হয়ে যায় ওদের, খাবার খেতে পারে না, পেট ফুলে থাকে, এমনিতে তো পেট ফুলে থাকে, তো খাবার না খেলে পেটে আরও বেশি ফুলে থাকে, তখন খুব বেশি কষ্ট হয়ে যায়। তো আল্লাহর মতে সেই সমস্যাটা আমার নেই। একটা আপু আমাকে কমেন্টসে বলেছিল তারও নাকি 6 মাস বা 7 মাস চলতেছে, তো বাচ্চার মুভমেন্ট কেমন পাই? আসলে বাচ্চার মুভমেন্ট পাই না যে তা না, মানে ওইভাবে করে খুব বেশি না, মানে জুনিয়নের মতনই মুভমেন্ট আর কি। মানে খাবার খাওয়ার আগে যখন খুব ক্ষুধা লাগে তখন একটু মুভমেন্ট পাই, হালকা মুভমেন্ট পাই, খাবার খাওয়ার পর একটু মুভমেন্ট পাই, এরকম আর কি, খুব বেশি মুভমেন্ট পাই না আর কি। আমাদের বিদ্যালয়টি অবস্থিত বিদ্যালয়ের সামনে রয়েছে একটি বড় খেলার মাঠ। বিদ্যালয়ের ছুটির পর আমরা এই
এই মাঠে খেলাধুলা করছিল। ক্লান্ত হয়ে গিয়েছে একটা রচনা পড়তে গিয়ে। রচনাটা আমি ওকে আগে মুখস্থ করেছি সম্পূর্ণ, তবে সম্পূর্ণ লেখাইনি। বলেছি যে পরীক্ষার সামনে এখন তুমি এটা ভালোভাবে পড়ে লিখে নাও, সম্পূর্ণ লিখে নাও, তাহলে তোমার হাতে লেখা স্পিড হবে, তুমি পরীক্ষা হলে রচনাটা সম্পূর্ণ লিখতে পারবা। এখন সে পড়ে তো পড়ে না, মানে কোনো রকমে পড়ে, আমি ওকে না ধরলে সে ঠিকভাবে পড়ে না। তো আমি ওকে বললাম রচনাটা সম্পূর্ণ পড়ে আমাকে পড়া দাও, দেখি তুমি কি পারো। রচনাটা আসলে বেশি বড় হয়ে গিয়েছে, আমি লিখে দিয়েছিলাম ক্লাস 2 এর রচনা আসলে একটু বড়ই হয়ে গিয়েছে, মানে আর একটু ছোটো করা দরকার ছিল, বাট ইম্পর্টেন্ট পয়েন্টগুলো দেওয়াতে আর একটু বড় হয়ে গিয়েছে। ছোটো মানুষ ও এত চাপ নিতে পারেন না। ওর বয়সে আমি এত বড় রচনা পড়ে মুখস্থ করে লিখে দিয়েছি, আমি তো অনেক বেশি মেধাবী ছিলাম। আর ওরা যে পড়া পড়ে আমি হয়তো বা তার থেকে আরও বেশি পড়া পড়েছিলাম, কারণ আমি পড়েছিলাম কিন্ডারগার্টেনে পড়াটি বেশি হয়, ইংলিশ বেশি ছিল, পড়াও বেশি ছিল। এইগুলো হচ্ছে সায়রার পড়া। সায়রার পড়াগুলো আমি খাতায় লিখে দিয়েছিলাম যে ওকে মুখস্থ করবো, পড়াবো, বাট সবগুলো পড়া পড়াতে পারিনি। সমাজ পড়া কিছুটা বাকি রয়ে গেছে, সেগুলোও পড়াতে হয়েছিল। আর ধর্ম পড়া তো পড়াতেই পারিনি, ধর্ম কোনো প্রশ্নই পড়াতে পারিনি, অথচ জায়াকে দিয়ে লিখে নিয়েছিলাম, আমিও লিখে দিয়েছিলাম, কিন্তু প্রশ্নগুলো পড়াতে পারিনি পরীক্ষার আগে। সেই পরীক্ষার একদিন আগে সবগুলো পড়া কষ্ট করে পড়াতে হয়েছে। বুঝো তাহলে আমার কী অবস্থা হয়েছে। তারপরও যা পড়েছি আলহামদুলিল্লাহ সে খাতা লিখতে পেরেছে, মোটামুটি সে অ্যান্সার করেছে। কিন্তু ইংলিশ পরীক্ষাটা আসলে সে খুবই খারাপ করেছে, মানে এটাতে মার্ক আসবে কতটুকু আমি আসলে কনফিউজড আছি। সে মাত্র 10 মার্ক অ্যান্সার করেছে, 10 মার্ক থেকে তার 5 মার্ক আসে কিনা সন্দেহ, মানে খুবই টেনশনে আছে আমি। এই বছরটা যদি ভালোভাবে ওকে পড়াতে পারি, ও যদি পরীক্ষা ভালো মার্ক করে, মানে মোটামুটি মার্ক যদি করে, তাহলে সে পরীক্ষা উত্তীর্ণ হবে, না হলে সে এই পরীক্ষা উত্তীর্ণ হবে না। ওকে হয়তো বা টিসি দিয়ে বের করে দিবে, না হয় ওকে আমার কাছে অনে রাখবে, জানি না কি হয়। তবে আমি চাই ও ক্লাস 2-তে উঠুক, ও ভালোভাবে পড়ে পাশ করে ক্লাস 2-তে উঠুক। শুধু শুধু কেন 1 বছর গ্যাপ দেবে বলো? আগের থেকে ওর অনেক বেশি উন্নতি হয়েছে, সে অনেক বেশি পড়া বুঝে, এখন মোটামুটি পড়া মুখস্থ করতে পারে, সে উচ্চারণটাও পারে, মাশাআল্লাহ ভালোই তার উন্নতি হয়েছে। এখন ওকে একটু হাতে ধরে পড়াতে হবে, একটু দেখিয়ে দিতে হবে, এইটুকুই আর কিছু না। এইটুকু যদি আমি করাতে পারি, তাহলে ইনশাল্লাহ আগামী পরীক্ষায় সে আরও বেশি ভালো করবে, তার মার্কটা আরও বেশি আসবে, সে অনেক বেশি পরীক্ষা ভালো করবে। তো সেটাই আমি চাই, সেই কষ্টটা আমাকে করতে হবে, আমি সেটা কে করবে বলো? বাবুর আব্বু তো বলেই দিয়েছি, ও যদি এবছর পরীক্ষা পাস না করে, বা ও যদি আগামী বছর পরের ক্লাসে উঠতে না পারে, তাহলে ওকে আর পড়াবে না। পড়াশোনার খরচ তো অনেক, কম খরচ তো আর না, প্রতি মাসে 800 টাকা বেতন দেওয়া, যাওয়া আসার ভাড়া, তারপরে আবার পরীক্ষা ফি দেওয়া, খাতা কেনা, পেন্সিল কেনা, এইগুলোর তো খরচ আছে, তাই না? এত খরচ তো মেনটেন করা সম্ভব না। তারপর ও যদি পরীক্ষা ভালো করতো, তাহলে হয়তো বা বাবুর আব্বু করতো, আগ্রহ নিয়েই করতো। কিন্তু ও যদি পরীক্ষা খারাপ করে, তাহলে উনি কিছুই করবেন না, ওনার তো অনেক কষ্ট হয়ে যায় এত খরচ দিতে। উনি একটু পড়ালে তো হয়, উনি একটা বাচ্চাকে পড়ালে কি হয়, অ্যাটলিস্ট দেখিয়ে তো দিতে পারে, তাহলে তো পরে এগিয়ে যায়। উনি তো সেটাও করে না। ওনাকে বলেছিলাম এই প্রশ্নগুলো আর সারাকে পড়তে হবে, এই প্রশ্ন তুমি ও খাতায় লিখে দাও, রাফ খাতায় লিখে দাও, উনি সেটাও পারবে না করতে। বড় বড় কথা ঠিকই আছে, কিন্তু বাচ্চাকে পড়াবে সেটা পারবে না, আর আমাকে দুনিয়ার কথা শোনাবে। আমিও বলে দিয়েছি তুমি বাচ্চাদের মাসা রাখো, আমি পড়াবো না, তোমার ঘরে সব কাজ করবো, বাচ্চাদের আমি পড়াবো না। বাচ্চাদের পড়াতে অনেক সময় লাগে, ঘরের কাজগুলো আর করা যায় না, ঘরের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে, মানে ঘর দর মোছা, ঘর ঝাড়ু দেওয়া, এগুলো কোনো কিছুই করা হচ্ছে না। কোনো রকমের ঘর ঝাড়ু দিলে মোছা হচ্ছে না, সপ্তাহে একদিন মুছে দেই, কিন্তু তার মাঝখানে তো একটু দেখা লাগে বা মোছা লাগে, সেটাও করতে পারতেছি না। কিভাবে কি করব? বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাওয়া, নিয়ে আসা, তারপর ওদের পড়াশোনা করতে তো সময় চলে যায়, তারপর আবার রান্না করতে হয়, ছোটো দুটো বাচ্চা খেলাতে হয়, তো এগুলো করতে তো সময় লাগে। রান্না করতেছি, করলা ভাজি করতেছি, আর আলু দিয়ে ধুন্দুল তরকারি রান্না করতেছি। গ্যাস নেই, গ্যাসের অবস্থা আবার আগের মতন হয়ে গেছে। এখন সম্পূর্ণ সময় গ্যাস থাকে না এরকম না, শুধুমাত্র রাতেরবেলা গ্যাস থাকে। আগে সকালবেলা গ্যাস থাকতো, এখন সকালবেলাও গ্যাস থাকে না, সন্ধ্যার পরে বাবিকে বেলাও গ্যাস থাকে না। বিশ্বাস করতে পারো, গ্যাস আবার চলে গিয়েছে। একদম রাতের বেলা 12টা বাজে বা 11টা বাজে গ্যাস আসে, ও সময় কি রান্না করা যায় বলো? তাই সিলিন্ডার চুলায় রান্নাবান্না করে নিয়েছি। আর ইলেকট্রিক চুলায় সমস্যা দেখা দিয়েছে, টাচটা কাজ করতেছে না, মানে সুইচটা দেওয়ার পরে যে অন করব বা ফাংশনে ক্লিক করব সেটা করতে পারছি না, টাচটাই কাজ করে না। খুব ট্রাই করেছিলাম, কিন্তু কোনো দিক দিয়ে কিছু হচ্ছিল না। এখন এটাকে রিপেয়ার করাতে হবে। বাবুর আব্বু তো রিপেয়ার করাবে না, উনি তো বলছে থাক পড়ে থাক, রিপেয়ার করার দরকার নেই। কিন্তু কষ্ট তো আমার হয়ে যাচ্ছে, সব কিছু অ্যাকচুয়ালি করা লাগতেছে। অ্যাকচুয়ালি সব কিছু করলে তো ওনারও লস, প্রতি মাসে 2000 টাকার মতো সিলিন্ডারের খরচ তো পড়বেই। রাতেরবেলা গ্যাস আসলে তখন দুধ গরম করা, পানি গরম করা, তরকারি গরম করা, এই কাজগুলো করা হয়, বাড়তি আর কোনো কাজ তো করা হয় না। বিকালবেলা বা সন্ধ্যাবেলা গ্যাস আসলে চলে, কারণ আমি ওই সময় রান্না করি, কিন্তু সেটাও তো হচ্ছে না। এখন আমাকেই নিয়ে গিয়ে ঠিক করাতে হবে, কিন্তু ঠিক করতে তো টাকা লাগবে, আমার কাছে তো এত টাকা নেই। টাকা পয়সা যাই আর পাই সব টাকা খরচ করে ফেলি, ফল কিনে ফল খেয়ে খরচ করে ফেলি। তারপরেও কিছু টাকা জমাচ্ছি, তো ভাবতেছি যে সেই টাকা দিয়ে একটা বোরখা কিনবো। যে বোরখাটা বানাতে দিয়েছি সেটা তো আনা কোনো নাম নাই, বাবুরা বানাতেছে না।
ডাক্তার দেখানোর পরে সেই বোকাটা উনি নিয়ে আসবেন, সেই বোকাটা টাকা উনি দিবেন। তো তার আগ পর্যন্ত তো আমাকে চলতে হবে। এই আমার যে বোকাটার ওইটার অবস্থা তো অনেক খারাপ হয়ে গেছে, ছিঁড়ে ফাটা অবস্থা, অনেক অনেক কথা বলে। তো আমি ভাবতেছি যে বোকাটা কিনবো, এমনিতে তো বোকাটা কিনতে হবে, একটা বোকা দিতে চলে না, দুইটা বোকা তো লাগে বা তিনটা বোকা লাগে। তো আমি একটা বোকা কিনবো, তারপর যদি টাকা হয় আরেকটা বোকা কিনবো। এর মধ্যে বাবার বোরখা আনলে সেই বোরখাটা ইউজ করব, তিনটে বোরখা ইউজ করব। মানে বোরখা নিয়ে আমি যে কথা শুনছি, তো বোরখা আমি কিনেই ছাড়বো, বেশি করে বোরখা কিনবো। আমার কি সামর্থ্য নাই বোরখা কেনার, বা আমি কি ভালো বোরখা পরতে পারি না? পারি। আসলে সব কিছু মিলিয়ে করা হয়নি, এত খরচ এত কিছু মেনটেন করতে হয় যে ওই দিক দিয়ে আর খেয়াল রাখা হয়নি। এটা আসলে আমারই দোষ, আমি আসলে ওই দিক দিয়ে খেয়াল রাখিনি। খেয়াল রাখলে এতটা কষ্ট আমাকে পোহাতে হতো না, মানুষের কথা শুনতে হতো না। আর বাবার আপুর উপর ভরসা করে থাকলে কোনো কিছুই হবে না। এই যে বোকাটা বাঁধে দিয়ে আসলাম ঈদের পরে, তাও তো মনে করো যে 2-3 মাস হয়ে গিয়েছে, অথচ ওনার আনার নাম নেই। স্লিপটা ওনার কাছে দিয়ে রেখেছিলাম যে উনি গিয়ে নিয়ে আসবে। ওনার যেহেতু আমার কথা বিশেষ হয় না, তো উনি গিয়ে দেখে নিয়ে আসবে, সেটাও উনি করতেছেন না। নিজের ইচ্ছা নিজে গিয়েই পূরণ করতে হয়, অন্যের উপর ভরসা করে থাকলে এই অবস্থাই হয়। হয় ওই জিনিসটা পাওয়া হয় না, আর পাওয়া হলেও অনেক দেরি হয়ে যায়। এখন আমি একা মানুষ, কয় দিতে সামলাবো, কতগুলো খরচ আমি দিব, সব খরচকে আমি দিতে পারবো? পারবো না। তারপরও যেগুলো আসলে না করলেই নয়, যেগুলো আসলে খুব দরকার জরুরি, সেই খরচগুলো তো আমাকে জোগাতেই হবে, না হলে যে জীবন চলা অনেক কষ্টকর হয়ে যাবে। কথা বলতে বলতে ব্লগটা শেষ হয়ে গেল। আজ এইটুকুই, আগামী ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।